যাইতেছি আলু কিনতে, কাঁচা বাজার করতে যাইতে যাইতে আপনাদের সাথে কিছু কথা বলি। মানে যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন, যাদের ব্যবসায় ব্যাপারে কিছু জটিলতা থাকে, ছোট অঙ্কের টাকা কিন্তু আপনারা চাচ্ছেন থার্ড পার্টি ছাড়া ব্যবসা করতে। তো নেতিবাচক কথা না বলে ডিরেক্ট পয়েন্টে আসি। আমি কিছুদিন আগে আপনাদের একটা সেনজেনের ভিডিও দিয়েছিলাম, তো অনেকে আমাকে কমেন্ট করছেন, ইনবক্স করছেন যে ভাই কীভাবে কী। তো সেটা নিয়েও কথা বলবো। আগে কিছু সমস্যার কথা বলি যেগুলো আপনারা না জানলে চায়নাতে এসেই হতাশ হবেন। নর্মালি আসলে সবাই প্রথমে চায়নাতে এসে খুব ঝামেলার মধ্যে পড়ে। খুব ঝামেলা না, আসলে ঝামেলার মধ্যে পড়ে। যেরকম হচ্ছে যে আমাদের দেশে যেরকম আমরা চক বাজারে গেলে প্রোডাক্ট পাই, বসুন্ধরা সিটিতে গেলে প্রোডাক্ট পাই, তারপরে নিউ মার্কেটে গেলে প্রোডাক্ট পাই, হোলসেলার কোথাও না কোথাও পাই, এবং সেটা খুব আশেপাশে হয়, এমন না যে অনেক দূরে দূরে হয়। তো ইসলামপুরে গেলে আবার কাপড় পাই। তো এই ব্যাপারগুলো কিন্তু আমরা সবাই কম বেশি জানি। কিন্তু চায়নার ব্যাপারটা হচ্ছে, আপনি ধরেন একটা প্রোডাক্ট আপনি গুয়াংজু নামার পরে এমন একটা জায়গা পাবেন, সেখানে আপনার প্লেনে করে যেতে হবে অথবা ফাস্ট ট্রেনে যেতে হবে। সেখানে গেলে আপনার পুরো একদিন শেষ। তারপরে ওদের মার্কেটের জোনটা এত বড়, যেরকম সেনজেনের কথাই বলি, সবাই তো চায়নাতে এসেই ফার্স্টে সেনজেনে যেতে চায়, আর সেনজেনে গিয়েই সবাই কোটিপতি হইতে চায়। ভাবে যে সেনজেনে মনে হয় আইফোন রাস্তায় পড়ে থাকে, আপনি নেবেন তো বাংলাদেশে বিক্রি হইলেই আপনি বড় লোক। তো ব্যাপারটা আসলে এত সহজ না। চায়নাতে আসলে প্রোডাক্টের ভ্যালু এত কম না, কম কিন্তু এত কম না, আবার খুব কম। যদি আপনি হিউজ কন্টেন্ট নেন, আপনি কোটি কোটি প্রোডাক্ট নেন, তাহলে আপনাকে ওরা সেই ধরনের প্রাইসটা দিবে। তো এখন এখন ব্যাপারটা হচ্ছে যে যারা প্রথমে চায়নাতে আসেন, ফার্স্টে এসে গুয়াংজুতে নামেন, নামার পরে ফার্স্টে সানিউলিতে যান, তারপর ওখানে কিছু ব্রেন ওয়াশ করার জন্য কিছু লোক থাকে। তারা আপনাকে বলবে যে আপনি এখান থেকে প্রোডাক্ট নিলে আপনি, তারা দুইটা জিনিস করতে পারে। একটা হচ্ছে তাদের সেমিনারে আপনাকে অ্যাটেন্ড করাবে, রেজিস্ট্রেশন করায়, সেমিনারে কিছু বক বক নেতিবাচক কথা বলবে, অথবা তারা বলবে যে আমরা প্রোডাক্ট সোর্স করে দিচ্ছি, আপনি বাংলাদেশে মার্কেট তুললে এই প্রোডাক্ট এত ইউনিক যে আপনি প্রোডাক্ট তোলার সাথে সাথে বিক্রি হয়ে যাবে। কিন্তু বিষয়টা কিন্তু এত সহজ না। পেজ প্রমোট করা, বিক্রি করা, মানুষের কাছে প্রোডাক্ট পৌঁছানো, বিষয়টা কিন্তু ক্রিটিক্যাল। এটা এক দুই দিনে তৈরি হয় না, এটা সময় সাপেক্ষের ব্যাপার। কিন্তু হ্যাঁ, আপনি যদি রানিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, তাহলে কিছু স্পেসিফিক মানুষ আছে যারা জানাতে অনেক বছর ধরে ব্যবসা করে আসতেছেন, তাদের কাছে যদি আপনি যান, তাহলে আপনি রাইট ওয়েটা পাবেন। যেরকম সেনজেনে সবাই যায়, সেনজেনে গেলে একটা ফোন দেখা গেছে 10,000 টাকা কিনছে, বাংলাদেশের পর্যন্ত পৌঁছাতে তার আরও 3,000 টাকা খরচ আছে, 13,000 টাকা। বাংলাদেশে গিয়ে আপনি বিক্রি করবেন কত? সর্বোচ্চ 14 বা 15, সর্বোচ্চ আপনার 14,000 বিক্রি করতে পারবেন, কারণ অলরেডি হোলসেলাররাও কিন্তু বাংলাদেশ থেকে এসে চায়না থেকে প্রোডাক্ট নিচ্ছে। তো আপনার যেহেতু বসুন্ধরা সিটিতে দোকান নাই, আপনার নিউ মার্কেটের দোকান নাই, আপনার বড় কোনো প্লাজা নাই, আপনি থার্ড পার্টি ছাড়া কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফোন, একটা ফোনও আপনার 1,000 টাকা লাভে বিক্রি করা কষ্ট হয়ে যাবে। আপনি কি করতে পারেন? আপনি এমন একটা জায়গা থেকে প্রোডাক্ট কিনতে পারেন যেখানে বাংলাদেশের মার্কেটে আপনি চ্যালেঞ্জটা নিতে পারেন। যেরকম সেনজেনে যারা প্রোডাক্ট দেয়, আমি তাদের কাছ থেকে সোর্স পাইছি, দেখা গেছে যে সেনজেনে আপনার বাংলাদেশে যদি একটা ফোনের দাম 13,000 টাকা হয়, সেনজেনে যারা প্রোডাক্ট দেয়, সেনজেন মার্কেট তো হোলসেল মার্কেট, তাদের যারা প্রোডাক্ট দেয় তাদের কাছ থেকে যদি আপনি নেন, তাহলে সেই ফোন আপনি পাবেন মিনিমাম 6 থেকে 7 হাজার, আপনার অলমোস্ট 13,000 টাকার ফোন আপনি পাবেন 7,000 টাকা বা 8,000 টাকা। তো 8,000 টাকা যদি একটা ফোন নেন, আপনি 3,000 টাকা যদি আপনার ক্যারিং কস্ট চাই, তাহলে কত হবে? 11,000 টাকা। তাহলে কিন্তু আপনার হাতে আরও 2 থেকে 3,000 টাকা আপনি এক্সট্রা হাতে রেখে বিক্রি করতে পারতেছেন। কেন বা কীভাবে পারতেছেন? কারণ হচ্ছে যে আপনি মার্কেট প্রাইস এবং হোলসেলার থেকে একটু আগায় আছেন, 1 থেকে 2 হাজার টাকা আগে আছেন। যখন আপনার প্রাইসটা ভালো প্রাইস হবে, তখন কিন্তু আপনার কাছ থেকে যে কেউ প্রোডাক্ট নিতে ইচ্ছুক হবে। আর আপনার যদি টার্গেট থাকে যে আপনি অডিয়েন্সের কাছে, আপনার কাস্টমার, সারা বাংলাদেশ কাস্টমারের কাছে বিক্রি করবেন বুস্ট করে, যখন দেখবে যে মার্কেট প্রাইস থেকেও আপনার কাছে 1,000-2,000 টাকা কম, তখন তো সবাই আপনাদের কাছ থেকে নিবে। কেন নিবে? হোলসেলাররাও নিবে, আবার যারা কাস্টমার রেগুলার আছেন তারাও নিবে। তো ব্যবসা কিন্তু আপনি স্টার্টিংটা ভালো হবে তখন। এখন চায়নাতে আবার একটা বিষয় আছে যে আপনি ধরেন, অনেক লোককে আমি দেখছি, সোর্স করতে গেছি তার সাথে, যে চায়নার ফ্যাক্টরি থেকে যে প্রোডাক্ট নিচ্ছে, যে প্রাইসটা পাচ্ছে, সেই প্রাইসটা বাংলাদেশে আরও কম। চায়না ফ্যাক্টরি থেকে ধরেন একটা প্রোডাক্টের দাম 100 টাকা, আর বাংলাদেশের হোলসেলাররা সেই প্রোডাক্টটি বিক্রি করতেছে 99 টাকা। তখন তারা গিয়ে আরও হতাশ হয়ে যায়, কী ব্যাপার, আমি এত কষ্ট করে চায়নাতে আসলাম, কিন্তু চায়নাতেই প্রোডাক্টের প্রাইস হচ্ছে বেশি, আর বাংলাদেশে প্রাইস কম। তাহলে কি বাংলাদেশ বানায়? না, বাংলাদেশ বানায় না। এটা সঠিক উত্তর হচ্ছে, বাংলাদেশ থেকে তারা একটা কমিটমেন্টে আসে, তারা একটা কমপ্লিট কমিটমেন্টে আসে যে তারা এত হিউজ পরিমাণের একটা প্রোডাক্ট নেবে, কিন্তু তাদের এই প্রোডাক্টটা 90 টাকার মধ্যে বানিয়ে দিতে হবে। জাস্ট এক্সাম্পল হিসেবে দিলাম যে 90 টাকার মধ্যে বানিয়ে দিতে হবে।
90 টাকা যখন তারা বানায় তখন তারা বাংলাদেশে নিয়ে গিয়ে হোলসেলারদের টার্গেট করে। তো হোলসেলাররা যখন দেখে যে তারা কম প্রাইসে ভালো প্রোডাক্ট পাচ্ছে তখন কিন্তু তারা বিক্রি করতে ইচ্ছুক হয়। এবং কিছু হোলসেলার এসে দেখে যে চায়নাতে প্রাইস ওটা বেশি, তখন তারা কি করে, তখন তারা চায়না থেকে হতাশ হয়ে গিয়ে সেই লোকের কাছে আবার ব্যাক যায়। ঠিক আছে, কিন্তু আপনি ওই প্রোডাক্ট যদি আপনি ভালো কোনো সোর্স দেখে অন্য কোনো ফ্যাক্টরি থেকে নেন, সেখানে কিন্তু আপনি প্রাইসটা আরও কম পেতে পারেন, এটার সম্ভাবনা থাকে। এখন সেই লোকগুলা কারা, এটা আপনার খুঁজে বের করে নিতে হবে। তো যেহেতু আমরা অনেক দিন ধরে আসি চায়নাতে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই সোর্সগুলো পরিচিত এবং প্রতারণা হওয়ার সুযোগ নাই। এই কারণে দুইটা কারণ, একটা হচ্ছে আমাদের বাংলাদেশে মানে নিজেদের অফিস আছে, আমরা অনেক দিন ধরে ব্যবসা করতেছি, জাপানেও আমাদের অফিস আছে, চায়নাতেও আমাদের অফিস আছে। তো 3টা সেক্টরে যখন আমাদের অফিস আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের সাথে কোনোভাবে আপনাদের স্কিপ করতে পারবো না। আর যেহেতু আমাদের ফেসবুকে পেজ আছে, তারপরে মানুষের সাথে একটা গুডউইল আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সামান্য টাকা নিয়ে আমাদের প্রতারণা করার কোনো সুযোগ নেই। তো আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন। যদি আপনি আমাদের কাছ থেকে নাও নেন, তারপরেও আপনাদের পরামর্শ থাকবে যে আপনারা যেরকম ফার্স্টে এসেই মনে করেন যে চায়না অনেক ইজি, বড় বড় ব্লগাররা বলে, যে বড় বড় ইউটিউবাররা তারা ভিডিওর ভিউ পাওয়ার জন্য তারা বলে যে আপনি চায়নাতে এখানে আসলে লাখ টাকার ব্যবসা করবেন, কোটি কোটি টাকার লাভ করবেন। ব্যাপারটা আসলে এত সহজ না। আপনি গুয়াংজু থেকে নামার পরে আপনি একটা জোনে যাবেন, সেই জোনটা আপনি ফাইন্ড আউট করে বের করা, আপনি ভাষা জানেন না, কিছু জানেন না, তা আপনি কীভাবে একদিনের মধ্যে সব কমপ্লিট করবেন? আর এমন না যে আপনি চায়নাতে আসছেন 2 মাস 6 মাস থাকতে পারবেন, তাও না। ভিজিট ভিসা বা বিজনেস ভিসাতে আসলে সর্বোচ্চ 1 মাস থাকতে পারবেন। আর এক মাস থেকে আপনি চায়নার 10% জায়গাও কভার করতে পারবেন না, কারণ চায়না এমন একটা দেশ, এত বড় একটা দেশ, যে আপনার সাপ্লায়ার খুঁজতে খুঁজতে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এবং সঠিক সাপ্লায়ার পাবেন কিনা সেটাও একটা বড় বিষয়। তো সব কিছু বিষয়গুলো অনেক জটিল, যেহেতু ভাষার তারতম্য আছে, প্লেসের তারতম্য আছে, স্টেটের তারতম্য আছে। তো দেখা যায় যে আপনি এমনও ঘটনা ঘটছে ভাই, যে আপনি চায়না থেকে বাংলাদেশে আসতে ধরেন 3 ঘন্টা সময় লাগে, আর চায়না থেকে একটা স্টেট থেকে আর একটা স্টেটে গেলেও 4 ঘন্টা সময় লাগে বা 3 ঘন্টা সময় লাগে, এরকম স্টেটও চায়নাতে আছে। তো আপনি অবশ্যই ব্যাপারটা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। তো সেক্ষেত্রে তো বিজনেসের প্রধান ব্যাপারটা যেটা হয়, যেটা আমার ছোট মাথায় কাজ করে, আমার ভুল হলে ক্ষমা করবেন, আপনার ফার্স্টে সঠিক লোকটা চয়েস করা হচ্ছে আপনার সব থেকে বেশি জরুরি। আপনি চায়নাতে এসেই প্রোডাক্ট কিনে বাংলাদেশে নিয়ে বিক্রি করতে পারবেন না, কারণ আপনি কয়টা প্রোডাক্ট নেবেন? বেশি প্রোডাক্ট আপনি হ্যান্ড ক্যারি করে নিয়ে গেলে তো আপনার আবার ট্যাক্স কাটবে। আবার যাদের হ্যান্ড ক্যারি দিবেন তারাও তো আপনার কেজিতে 1500-2000 টাকা করে রাখতেছে, তাহলে আপনার লাভটা কোথায়? এই জন্য আপনার প্রোডাক্টের সোর্সটা এমন একটা জায়গা থেকে তৈরি করতে হবে যেখান থেকে আপনার সব কিছুর পরেও দিন শেষে এমন একটা প্রাইস আপনি দিতে পারেন যেখানে কাস্টমারও স্যাটিসফ্যাকশন হবে। আপনি যদি কাস্টমার না পান, হোলসেলারের কাছেও যদি প্রোডাক্ট দেন, তাতেও যেন আপনার 2 টাকা লাভ থাকে। তো এইভাবে যদি আপনি আগাইতে পারেন, তাহলে হয়তো আপনার ব্যবসার একটা গতি ঠিক হবে। আর যদি মনে করেন যে আপনি চায়না আসলে সবাই যেরকম বলতেছে, অনেকেই আপনার আসে এরকম সেমিনারে আপনার উঠাই দিবে, রেজিস্ট্রেশন করাবে, সেমিনারে কিছু নেতিবাচক কথাবার্তা বলবে, কিছু প্রোডাক্ট বলবে যে এই প্রোডাক্টটা খুব ইউনিক। আসলে তাদের টার্গেট হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা, তাদের টার্গেট কোনো ট্রিক্স এবং মানে টিপস অ্যান্ড ট্রিক্স না। তারা আপনাকে জাস্ট একটা টিপস দিয়ে বলবে যে এই প্রোডাক্ট আপনি নেন, এটা বাংলাদেশে সেল করতে পারবেন, কিন্তু বুস্ট করে সেল করতে পারবেন কি না, এই কাস্টমার এই প্রোডাক্ট লাগবে কি না, বা আপনার আগে থেকে কেউ যারা ব্যবসা করতেছে তারা এই প্রোডাক্ট অলরেডি নিয়ে মার্কেটে বিক্রি করতেছে কি না, এটা আপনি কীভাবে শিওর হবেন? তো অনেক প্রতারক আছে যাদের ফেসবুকের ফলোয়ার বেশি, তারা পোস্ট করলে অনেক হয় এবং তারা অনেক মাখন মেরে কথা বলতে পারে। এইসব প্রতারণা থেকে দূরে থাকবেন এবং চেষ্টা করবেন নিজে নিজে কিছু করার। পৃথিবীতে সব সাকসেসফুল মানুষই ভাই, আসলে আমি যেটা দেখছি, আমার দেখা, তাদের নিজস্ব কিছু গোপন বুদ্ধি থাকে, তারা নিজস্ব কিছু সোর্স থাকে, তারা সেটা দেখে আস্তে আস্তে আগায়। কেউ হচ্ছে কারো কথায় টিপস অ্যান্ড ট্রিক্সের ওই সেমিনার কিনে বড়লোক হয় নাই, সেমিনার কিনে সাফল্য পায় নাই। তাদের নিজস্ব একটা গতি থাকে, তারা নিজস্ব একটা জায়গায় লেগে থাকে, তারা নিজেদের পিছনে সময় দেয়, কাজের পিছনে সময় দেয় অনেক। এটার প্ল্যাটফর্ম তৈরি করা এত সহজ না। আপনি চায়না আসলেই যে সাকসেসফুল হবেন, ব্যাপারটা এরকম না। অনেকে আছে বাংলাদেশের প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি করেই সাকসেসফুল হয়ে যাচ্ছে। কিভাবে হচ্ছে? তারা অনেক দিন ধরে সময় দিচ্ছে, তারা এটার পিছনে খাটছে, তারা এই ব্যাপারের ওয়েগুলো জানছে যে কিভাবে করলে ব্যবসাটা ভালো হয়। অনেক বিষয় আছে। তো ফেসবুক পেজ এরকম একটা প্ল্যাটফর্ম বিক্রি করার জন্য। তো এখানে বিক্রি করতে গেলে আপনার সবার সাথে আপনার সবারই সমান পরিমাণ সময় লেগে গেছে। যারা সাকসেসফুল হয়েছেন আজকে, যারা 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ারের পেজ যারা দাঁড় করেছেন, তাদের দেখেন যে তারা আজ থেকে 5 বছর আগে খুব কষ্ট করে এই জায়গাটা তৈরি করছে। তো আপনার যদি এই জায়গাটা তৈরি করতে হয় ভাই, অবশ্যই আপনার সোর্সটা অনেক স্ট্রং হইতে হবে।
তো আমরা কিছুদিন আগে কাতারে এক বড় ভাই আসছিল ল্যাপটপ নিতে। তো ল্যাপটপ সে সেনজেন মার্কেটে গিয়ে তার মার্কেটের প্রাইস পোষায় নাই। তারপরে আপনার ব্র্যান্ড নিউ মার্কেটেও গেছে, তাদের সাথে ডিল করছে, সে ল্যাপটপ নিবে 20টা। ঠিক আছে, সব 20টা ল্যাপটপ আসলে চায়নার যারা হোলসেলার তারা এই 20টা ল্যাপটপ কাউন্টই করে না। হ্যাঁ, আপনি যদি রিফারবিশড প্রোডাক্ট নেন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার এই ক্ষেত্রে একটা মোটামুটি একটা ডিসকাউন্ট পাইতে পারেন, কিন্তু বাংলাদেশ পর্যন্ত নিয়ে সেই প্রোডাক্ট আবার কাস্টমারের কাছে বিক্রি করা অনেক কঠিন বিষয়, এটা তো সহজ বিষয় না। কিন্তু আমরা ওনাকে এমন একটা সোর্স দিছি, ওনার পার ল্যাপটপে উনি 7 থেকে 8 হাজার টাকা লাভ করতে পারছে। আমাকে যারা জানাইছে আলহামদুলিল্লাহ, সে আমাকে পজিটিভ একটা ভাইব দিছে। তো 26 থেকে 27 তারিখের দিকে সে আবার আমাদের নতুন অর্ডার করবে, সেগুলো আপনাদের সামনে রিভিউ করব, রিভিউ করলে আপনারা বুঝতে পারবেন। তো খুব একটা বেশি রিভিউ করি না আমি আসলে, আমাদের ওই পরিমাণ রিভিউ করে বিক্রি করতে হবে এরকম মানে চান্সটা নেই না, কারণ আলহামদুলিল্লাহ যারা নিতেছেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট তারা কিন্তু অলরেডি নিতেছেন। তো ব্যাপারটা এরকম না যে আমাদের রিভিউ বিক্রি করে আপনাদের কাছ থেকে শো আপ করে প্রোডাক্ট বিক্রি করতে হবে। যারা ভাই সৎভাবে ব্যবসা করেন, যাদের সোর্স ঠিক আছে, তাদের ব্যবসা হচ্ছেই, তাদের ব্যবসা আটকে নেয়। আল্লাহ কোনো না কোনোভাবে তাদের একটা অবস্থান তৈরি করে দিছেনি। তো দিন শেষে ভাই আমি আসলে আসছিলাম হচ্ছে নারকেল তেল কিনতে, কোথাও নারকেল তেল পাই নাই। এই এত বড় মার্কেটে আসছি, নারকেল তেলও নাই, আপনার অলিভ অয়েলও নাই। এইদিকের মানুষ হয়তো বা এটাকে অন্য অন্য প্রোডাক্ট, এটার অল্টারনেটিভ অন্য কিছু ইউজ করে, অথবা তারা ইউজই করে না। তো এটা হচ্ছে গুয়াংজু এয়ারপোর্টের খুব কাছে, হুয়াদু নামের একটা জায়গা। আর এখান থেকে সানিউলি যাইতে 1 ঘন্টা লাগে, মানে যেখানে বাঙালিরা বেশি থাকে। তো এইটুক জোনের মধ্যেই দেখেন কতটুকু তারতম্য। তো এইটুক জোনের মধ্যে এত তারতম্য হওয়ার কারণে একটা প্রোডাক্ট আমি খুঁজে পাচ্ছি না। তো আপনি চিন্তা করেন যে আপনি যখন একটা প্রোডাক্ট সোর্স করবেন, সেই প্রোডাক্টের কেমন তারতম্য হইতে পারে, সেটা কত দূর হইতে পারে। তো হোটেল ভাড়া, এয়ার টিকিট, জায়গা খোঁজা, এত সময় অনেকেরই নাই। ঠিক আছে, তো তাদের জন্য ভাই আমরা আছি। একটা প্রোডাক্টের প্রাইস, একটা প্রোডাক্ট এমন একটা প্রাইস দিব যেন আপনি সেই প্রাইসটা নিয়ে আপনি মার্কেটে চ্যালেঞ্জটা নিতে পারেন, সেরকম একটা প্রাইস দিব। তো অনেক কথা বললাম ভাই, যদি কথা ভুল থাকে মাফ করে দিবেন। আমাদের একটু শেখানোর চেষ্টা করবেন, আমাকে শেখানোর চেষ্টা করবেন, আমি আপনার কাছ থেকে শিখবো। তো আমার কথা ভুল হলে আমাকে ক্ষমা করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন।